আমন্ত্রণ সকলকে। আমি সানিয়া আফরিন, আছি জার্মানির কাসেল বিশ্ববিদ্যালয় থেকে। এবং আমাদের কালকে বাংলাদেশে ঈদ, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে অনুষ্ঠানটা নিয়ে হাজির হয়েছি ইসিবির পক্ষ থেকে, তো আজকে যেহেতু বিশ্ব বাবা দিবস, সেই কারণে ইসিবির যে প্রোগ্রাম প্রতি বছর যেটা হয়ে থাকে, বাবার চোখে আমার ভীষণ, বাবা কিভাবে দেখছেন, এই অনুষ্ঠানটি খুব চমৎকার একটি অনুষ্ঠান। এবং একজন আজকের এই অনুষ্ঠানের সঞ্চালিকা হিসেবে আমি অনেক ভালো অনুভব করছি যে এরকম একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে। আমাদের সাথে আছেন ইসিবির প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন, এবং আমাদের সাথে আছেন স্যার নাসিমা আক্তার এবং তার বাবা। তো আমরা নাসিমা আক্তার এবং তার বাবার সাথেই আজকে আমরা কথা বলবো, মূলত যেহেতু বাবার চোখে আমার ভীষণ, তাদের কি তারা এখন করতে পেরেছেন বা তাদের সামনে লক্ষ্য উদ্দেশ্য কি ইসিবির সাথে, সবকিছুই আমরা জানবো। তো এই তো, নাসিমা আক্তার, আসসালামু আলাইকুম এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সানিয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার কি ঈদ মোবারক। তো ঈদ কেমন কাটছে আপনার? হ্যাঁ, আজকে জার্মানিতে, যেহেতু আমি কাসেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, হ্যাঁ, ভালোই। এ, মানে সেরকম বাংলাদেশের মতো না হলেও, হ্যাঁ, সে ভালোই কাটছে। ঈদ মোবারক। তো নাসিমা আক্তার, আপনার সাথে পরিচিত হতে পেরে ভালো লাগছে। আপনি তো যুক্ত আছেন ইসিবির সাথে। এই ইসিবির সাথে পথ চলাটা কিভাবে কিভাবে এই যাত্রাটা শুরু হলো? আমার যাত্রাটা শুরু হয়েছিল 2017 সালে। এই একটা প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে। তখন এখানে আমি গিয়ে এখানে একটা তৈরি করি, ভিশন বোর্ড তৈরি করি। মিশন বোর্ডটা তৈরি করে আমি আমার জীবনের লক্ষ্যগুলো সুন্দরভাবে স্পষ্ট করে এখানে সাজিয়ে রেখেছি, যাতে আমি আগামী দিনে কিভাবে এগিয়ে যেতে পারি, অতীতে কিভাবে ছিলাম, বর্তমানে কেমন আছি এবং ভবিষ্যতে কি হতে চাই, এরকমই এই মিশন বোর্ডটার মধ্যেই আমি স্পষ্টভাবে তুলে ধরেছি। বাহ, এইটাই। খুব চমৎকার। হ্যাঁ, যেহেতু প্রোগ্রামটার নাম হচ্ছে বাবার চোখে আমার ভীষণ এবং আজকে বিশ্ব বাবা দিবস, তো চমৎকার দিনে অনুষ্ঠানটি ইসিবি করে থাকে। ইসিবিকে এই জন্য ধন্যবাদ। তো এভাবে যে এই যে অনুষ্ঠান, এই ভীষণ বোর্ডটা আপনি শুরু করলেন, কবে এটা শুরু করেছিলেন, কোন সালে? আমি 2017 সালে। 2017 সালে। তো তখন থেকে এখন পর্যন্ত এটার ফলাফলটা কি, বা আপনি এখান থেকে কি এটা কি ফলপ্রসূ হচ্ছে, বা আপনি এখান থেকে লাভবান হচ্ছেন? আপনি কিভাবে আসলে কাজ করছেন, কিভাবে কিভাবে এগিয়ে যাচ্ছেন? ও, আমি আমার প্রতিটা মানুষের জীবনে এগিয়ে যাওয়ার লক্ষ্য পিছনে কিন্তু একটি কারো না কারো হাত থাকে, হোক সেটা তার পরিবারের বাবা হোক, ভাই হোক, হাজবেন্ড হোক, মানে সব কারো না কারো হাত থাকে। তো আমার পিছনে আজকে বাবা দিবসে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার বাবাকে নিয়ে। তো আমার হুম। নিজের কাছে অনেকটা আমার ভালো লাগছে, কারণ আজকে আমার পিছনে আমার সহযোগিতা, আমার সাপোর্টার সবকিছু হচ্ছেন আমার বাবা। কারণ আমি বাবা আমার এক সন্তান। আর বাবার সাপোর্ট এবং সহযোগিতায় আমি অতীতে অনেকটাই ভালো অবস্থানে ছিলাম না, বর্তমানে একটু ভালো অবস্থানে আছি। আর আশা করি আমি আরো আগামীতে ভবিষ্যতে আমি আর ভালো একটা এই সিচুয়েশনে যেতে পারবো, সেটা যদি আমার বাবা এবং আমার পরিবারের সবার সহযোগিতা থাকে। আর অবশ্যই তো আছে, কারণ আমার ভীষণ বোর্ডটা নিয়ে কিন্তু আমার পরিবারের সবাই জানে। আমার দুই মেয়ে, এক ছেলে আর বাবা মা। তো আমাদের ছয়জনই নিয়ে আমাদের পরিবারটা। তো আমার ছেলে মেয়েরা সবাই জানে আমার দেয়ালের মধ্যে এই ভীষণ বোর্ডটা সবসময় টাঙানো থাকে, কারণ অনেক সময় মানুষের অনেক কিছু চাহিদা থাকা সত্ত্বেও সেটা পূরণ করতে পারে না। কিন্তু আমার ভীষণ, তখন মানুষ থমকে যায়। কিন্তু আমি দেখলাম আমি অনেক ব্যাপারে এভাবে থমকে গিয়েছিলাম, কিন্তু ভীষণ বোর্ডটা যখন এই ইসিবির মাধ্যমে যখন আমি আমার ভীষণ বোর্ডটা তৈরি করলাম, তখন প্রতিনিয়ত ঘুম থেকে উঠেই আমার ভীষণ বোর্ডের দিকে আমি তাকাই, যে আমার জীবনের লক্ষ্যটা কি, আমি কিভাবে এগিয়ে যেতে পারবো। যদি পরিস্থিতি সিচুয়েশনের কারণে অনেক সময় আমি থমকে গেলেও, আমি এইটাই ভীষণ বোর্ড আমাকে আবার জাগিয়ে তুলে যে নাসিমা তুমি থমকে দাঁড়াইও না, তোমার ভীষণ বোর্ডটা আমাকে আমার আগামী দিনের যেন আমাকে আগে নিয়ে যাওয়ার জন্য একটা আশ্বাস দেয়, এটাই আর কি। বাহ, খুব চমৎকার। তো যেহেতু আজকে বাবা দিবস, নাসিমা আক্তার, আপনার বাবা এখানে বসে আছেন। আসসালামু আলাইকুম আপনাকে, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন?
জি, আমিও ভালো আছি। তো আমি গত বছরের অনুষ্ঠানটা দেখছিলাম। সেখানে ভীষণ বোর্ডের আপনাদের সামনে আপনার পেছনে ভীষণ বোর্ডটা আমরা দেখতে পাচ্ছি। আপনি ওই অনুষ্ঠানেও ভীষণ বোর্ডটা দেখাচ্ছিলেন। তো আপনি এই নাজমা আক্তার উনি বললেন যে যুক্ত হলেন ২০১৭ সাল থেকে। তো আপনি আসলে কিভাবে ইসিবির সাথে যুক্ত হলেন? কি আসলে আপনাকে অনুপ্রেরণা দিল যুক্ত হওয়ার জন্যে? আসসালামু আলাইকুম। আমি বাবা দিবসে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি ইসিবি 2017 থেকে ইসিবির সাথে আমার মেয়ে যুক্ত আছে। আমাদের ইসিবির দাতা যিনি মোশাররফ হোসেন এসেছিলেন, উনি এসে আমার মেয়েকে ওনার ট্রেনিং এ নিয়ে যান। তখন থেকেই আমরা ইসিবির সাথে সংযুক্ত আছি এবং আজ পর্যন্ত আছি। তখন আমাদের অবস্থাটা খুবই খারাপ ছিল। আজ 2024 সাল পর্যন্ত আমরা ওই যে দেখেন আমাদের পরিবার, এই আমাদের 6 জনের পরিবার। আমার মেয়ের ধারণাই ছিল যে বাবা আমি কিভাবে এগোতে পারি, এটাই আমার কামনা যে সব সময় আপনি আমাকে সাপোর্ট করবেন এবং সহযোগিতা করবেন। আমি আজ পর্যন্ত আমার মেয়ের পিছনে আমি একটি হাতিয়ার হয়ে দাঁড়িয়ে আছি। আমার মেয়ে একটা দোকান ছিল, সেখানে টেলারিং করত এবং কাপড় কিনা বেচার ছিল এই যে বিশম বোর্ডে। তখন তার স্বপ্ন ছিল যে বাবা আমি যখন এই কাপড়গুলা সেলাই করে বাজারজাত করব, তখন তো আমার একটা গাড়ির প্রয়োজন। আমি বললাম হ্যাঁ মা, একটা গাড়ির প্রয়োজন। কিন্তু হঠাৎ করোনা এসে আমাদেরকে একটু পিছনে ফেলে দিল। তাই গাড়ি কিনতে না পেরে আমি একটি অটো রিক্সা কিনেছি। এই অটো রিক্সা চালিয়ে আমি আমার মেয়েকে সাহায্য করছি এই পর্যন্ত। বাহ, চমৎকার! তো উম, এই যে মেয়েকে সাহায্য করা, বাবার চোখে আমার ভীষণ অনুষ্ঠান। আপনি কি মনে করেন এই যে মেয়েদেরকে আমাদের আসলে সাহায্য করা প্রয়োজন, বা সাহায্য বলতে এখানে যেটা বলতে চাচ্ছি যে বাবা এবং মেয়ের এই যে সম্পর্কটা, বা এই যে সামাজিক ভাবে তাকে সহযোগিতা করা। এখন যে বাংলাদেশ, মেয়েকে সাহায্য না করলে মেয়ে কি এগিয়ে যেতে পারবে? বা বাবার কতটুকু সাহায্য করা প্রয়োজন আসলে? শুধু আমি না, আমি মনে করি বাংলাদেশে সবারই মেয়েদের পিছনে প্রত্যেক বাবার হাত থাকা উচিত এবং প্রতি মেয়েটিকেই যেন বাবা এগিয়ে নিয়ে যান। কারণ মেয়েরা অসহায়, ওদের কোনো ইয়ে নেই, তাই বাবাদের সাপোর্ট খুবই জরুরি। তাই শুধু আমি না, আবার বলছি আমি যে সবই বাবার দায়িত্ব হইল মেয়েদের। ছেলেরা অনেক পথে যাতায়াত করতে পারে, চলাফেরা করতে পারে, কিন্তু মেয়েরা তো এই কর্ম করতে পারে না। কিন্তু আমার মেয়ে যে কোনো কাজে এগিয়ে যেতে খুবই আগ্রহী, কারণ সে পিছপা কখনো হবে না। সে সবসময় অগ্রযাত্রার পথে হাঁটে এবং এই হলো আমার ছেলে, আমারই মেয়ে। হ্যাঁ,
অবশ্যই চমৎকার একটি বিষয়। তো এই যে বলছেন যে নারীরা অবলা বা অসহায়, কেন সে কথা বলছেন? এখন তো মেয়েরা, আপনি যেমন অটো চালান, আপনার মেয়েও তো সে চাইলেও তো অটো চালাতে পারে। সেটা সেটা কিভাবে দেখছেন? বা সে কেন একটা গাড়ি চালাতে পারে না? সে সে কেন একটা দোকান খুলে বসতে পারে না? আপনি আপনি কিভাবে দেখছেন? দেখেন, অফিসে দোকান ছিল, কিন্তু বর্তমান ইয়েতে আমি বা আমার মেয়ের স্বপ্ন জুগাতে গিয়া একটি সাধারণ একটি ঘর করেছি। ওইখানে কিছু টাকা আমি ব্যাংক থেকে লোন তুলে এনেছি। ওই টাকাগুলা আমার পরিশোধ করতে গিয়ে আমি আমার মেয়েকে আবার দোকান দিয়ে দিতে পারছি না, এবং আর্থিক সহযোগিতা করতে পারতেছি না আমি। কারণ আমার পারিবারিক, আমরা 6 জনের পরিবার, এখানে আমাদের অনেক খরচ হয়। কারণ একজন বাবা বৃদ্ধ বয়সে অটো রিক্সা চালিয়ে আর কত টাকা উপার্জন করতে পারে। আর আমি জানি যে এখন মেয়েরাই স্বাবলম্বী হয়। হ্যাঁ, মেয়েরা অবশ্যই স্বাবলম্বী হয়। সেটা চমৎকার একটি বিষয়। তো কেন আমরা প্রচলিত যে ধারণাগুলো আছে, মেয়েরা যেভাবে কাজ করে, সেলাই করছে বা অন্য কিছু, তো কেন নাসিমা আক্তার, কেন আপনি অন্যভাবে একটু চিন্তা করতে পারছেন না? আপনার আপনার কি অটো চালাতে ইচ্ছা হয়? আপনি কি ইচ্ছা পোষণ করেন? এবং এটা কিরকম? আপনি তো এখান থেকেও আয় করতে পারেন, যেটা আমরা বিদেশে দেখি। এখানে কিন্তু ছেলে মেয়ের কোনো ফারাক করা হয় না, বা সেখানে বাংলাদেশের চিত্রও কিন্তু অনেকটা বদলে গেছে বা পাল্টে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই তাই। কারণ হচ্ছে মেয়েরা সবকিছুতে এখন এগিয়ে চলেছে। মেয়েরা আর আগের মতো বোকা নয়, বোকার স্বর্গেও বাস করতেছে না। কারণ মেয়েরা মানে পুরুষের সাথে সমানভাবে চলাফেরা করতে পারতেছে। যেভাবে একজন পুরুষ যদি অটো চালাইতে পারে, তার মেয়ে পারে। মেয়েরা কোন কাজটা পারে না? কারণ হচ্ছে আমরা নারী, আমরা সব পারি, আমরা চাইলে সবকিছু করতে পারি। কিন্তু আমাদের এটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চল। গ্রাম অঞ্চলে এইসব জিনিসটা আমাদের মেয়েদের ক্ষেত্রে আসলে মানে শোভা পায় না। এটা মনে হয় আমরা যদি কোন শহর না, এলাকায়। এটা আপনি বলতে পারেন না। আমরা হচ্ছে, আপনি যদি ইসিবির সাথে যুক্ত আছেন, ইসিবির সাথে কাজ করছেন, ইসিবি কিন্তু চায় যে মেয়েরা অনেক কিছু করুক। তো আচ্ছা, আমরা আরেকটু যদি আমরা অনুষ্ঠানের দিকে যাই, যে এই যে 2017 সাল থেকে আপনি ইসিবির সাথে আছেন, কিভাবে আসলে কি কি পরিবর্তনগুলো হয়েছে? যেমন আপনার কি পরিবর্তন হয়েছে যে আপনি বলতে পারেন যে এই অবকাঠামোগত দিক থেকে বা কোনো একটা দিক থেকে, যে হ্যাঁ, কিছু দৃশ্যমান কি পরিবর্তন হয়েছে? দৃশ্যমান ওইটাই যে আমি মনে ঘর করেন, বাড়ি। হ্যাঁ বলি যে না, আমার একটা কুঁড়ে ঘর ছিল, কিন্তু হুম, এখন বর্তমানে আমার একটা ঘর হয়েছিল। কিন্তু আমার ভীষণ বড়ই আমার স্বপ্ন ছিল আমার একটা ঘর হবে। কিন্তু ভীষণ বড়ই যেভাবে একটা ঘর তৈরি করেছিলাম, আসলে এভাবে না হলে চলতো, একটা আমার ঘর হয়েছে। কিন্তু মনে করেন এখানে এখনো আমি আমার ঘরের মধ্যে অনেক কাজ বাকি রয়ে গেছে। এটাই হচ্ছে আমার পরিবর্তন। তো আগামীতে আরো দেখতে পারবেন, কারণ দরজা জানালা প্লাস্টার অনেক কাজ বাকি রয়ে গেছে। কিন্তু এটা আগামী দিনের জন্য, বর্তমানে এতটুকু হয়েছে। তারপরে আমি সেলাই কাজ করতাম। তো সেলাই কাজ করতাম করোনা কালের সময়। আমার যেহেতু ভাড়াটিয়ার দোকান ছিল এখানে, এখন বর্তমানে আমার দোকান নেই, আমি বাড়িতে সার্ভিসিং দিচ্ছি। আমাদের গ্রামাঞ্চলে বা আশপাশে যারা মহিলারা আছে, ওরাও কাজ করে, ইয়ে করে। তো তারপরে বিভিন্ন ওই প্রতিষ্ঠানে গিয়ে আমি মনে করেন ইয়ে করি, ওই যে ট্রেনার হিসাবে, ইসিবি ট্রেনার হিসাবে এখানে প্রশিক্ষণ দেই, মেয়েদেরকে সেলাই কাজ শেখাই। তারপরে মনে করেন আমি হেলথ ডিপার্টমেন্টে পিএইচডি তে যোগদান করি। তো এখান থেকে কিছু একটা ইনভেস্ট হয়। তারপর তারপর বাবাকে তো মনে করেন একটা অটো রিক্সা কিনে দিতে পেরেছি। কারণ আমার ভীষণ বড় স্বপ্ন ছিল আমি বই ধরেন একটা লাইসেন্স বা কার এরকম একটা গাড়ি কিনবো, কিন্তু এরকম কেনার মতো তো সামর্থ্য নেই। কারণ একটা কথা আছে না যে ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাকাশ সাগর হতো। তাহলে ছোট ছোট বিন্দু কণাতেই তো আমার সাগর তৈরি করতে হবে। এইটাই আর কি। তো ইসিবির হাত ধরে আমি অনেকটা পরিবর্তন হয়েছে, কারণ আমি নিজেই আমি এটা বুঝি বা আমার পরিবার বুঝে যে ইসিবি থেকে আমি অনেক মোশাররফ ভাই বা ইসিবি টিম থেকে মোশাররফ ভাই সহ যারা এখানে প্রতিষ্ঠাতা আছেন,
তো মনে করেন তাদের উৎসাহ অনুপ্রেরণায় আমি এগিয়ে যেতে পেরেছি, কারণ আমি আগে এরকম ছিলাম না আসলে। এখন আমার অনেকটা পরিবর্তন হয়েছে। বাহ! চমৎকার। তো আজকে আমরা কথা বলি ইসিবির প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোশাররফ হোসেনের সাথে। তো আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি, আমি ভালো আছি। হ্যাঁ। খুব ভালো লাগলো আসলে। দীর্ঘদিন পরে আমরা আবার বাবা দিবসে এসে নাসিমার পরিবারের সাথে যুক্ত হতে পেরেছি। আহ, আমি ভালো আছি এবং আরো বেশি ভালো লাগলো মানে এখন নাসিমার অবস্থা দেখতে পেরে। হ্যাঁ, সেটা চমৎকার একটি বিষয় যে এই যে ভীষণ বাবার চোখে আমার ভীষণ প্রোগ্রামটি চমৎকার একটি প্রোগ্রাম, এবং এই যে ভীষণ বোর্ডটা যেমন আসলে আমাদের জীবন যেমন একটা লক্ষ্য ছাড়া আমাদের জীবন চলতে পারে না, বা আমরা সেভাবে দেখতে পারি না। আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের আসলে একটা প্ল্যান খুব জরুরি। তো এই যে প্ল্যানটা, এটা খুবই জরুরি, খুব চমৎকার একটি বিষয়। আপনাকে অনেক ধন্যবাদ মোশাররফ হোসেন। তো আপনি তো ইসিবির প্রতিষ্ঠাতা। আহ, ইসিবি আসলে কবে থেকে যাত্রা শুরু করে, এবং কবে থেকে ইসিবির প্রোগ্রামগুলো আসলে কি কি? আমরা অনেকগুলো প্রোগ্রাম সম্পর্কেই জানি। আজকে যেমন বাবার চোখে আমার ভীষণ একটা প্রোগ্রাম, আরো কিছু প্রোগ্রাম রয়েছে উদ্যোক্তাদেরকে নিয়ে। তো ইসিবি সম্পর্কে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। ধন্যবাদ। আসলে ইসিবির মূল মটোটাই হচ্ছে যে উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, এটার স্লোগান যদি আপনারা দেখেন। তো এটা আমরা 2014 সালে শুরু করেছিলাম। এরই মাঝে অনেক আমাদের টক শো হয়েছে, আপনার সাথেও হয়েছে। আমরা ইসিবির অনেকগুলো কম্পোনেন্ট নিয়ে কথা বলেছি। তো এই পর্যন্ত আমাদের ইসিবির প্রায় 13টি কম্পোনেন্ট রয়েছে, এর মাঝে 9টি হলো বেসিক এবং 4টি হলো অপশনাল। তো সেই 9টি কম্পোনেন্টের মাঝে প্রথম এবং প্রধান কম্পোনেন্টটি হচ্ছে ভীষণ অনুশীলন। অর্থাৎ আমরা যাদের জীবনের পরিবর্তন করাতে চাই, তাদের সব কাজ করার আগে প্রথমেই তাদের ভীষণ ঠিক করে দেয়া, যে তাদের জীবনের লক্ষ্য কি, তারা কত দূর পৌঁছতে চায়। মানুষ তো আজীবন বেঁচে থাকে না। সে যদি শতায়ু হয়, শতবর্ষও বেঁচে থাকে, কিন্তু একসময় তাকে মৃত্যুবরণ করতে হবে। তো মৃত্যুর আগ পর্যন্ত তার স্বপ্নটুকু কি, সে কোথায় যেতে চায়, তার বাড়ি গাড়ি সম্পদ, মান সম্মান, মানে শিক্ষা, দক্ষতা, এসব ক্ষেত্রে সে আসলে কত দূর পৌঁছতে চায়। এবং একটি কথা আছে যে মানুষ তার স্বপ্নের সমান বড়। তো স্বপ্নটা যাতে সে ভালোভাবে দেখতে পারে, সেই জন্য প্রথমেই আমরা একটি কর্মশালা এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বপ্নটা ভালোভাবে দৃশ্যমান করানোর চেষ্টা করি, এবং তারপর তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের সেই স্বপ্ন অর্জনের জন্য হিসেবে সহায়তা করে থাকে। আর একটি বিষয় হচ্ছে, এর বাইরেও আরো যে 8টি কম্পোনেন্ট আছে সেগুলোর মাঝে আহ আহ, সেগুলো সম্পর্কে আমি যাচ্ছি না, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, অনুষ্ঠানের সময় কুলাবে না। আহ কিন্তু এই ভীষণটাই হলো মূল। এবং এই আমরা বাংলাদেশে 2014 সালে পাইলটিং করার পরপরই সেবি মডেল সম্পর্কে আমরা বিভিন্ন কান্ট্রি থেকে আগ্রহ প্রায়, এবং ভারতের যুব উন্নয়ন কর্মকর্তাদের আমরা ইসিবি মডেল বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি, নেপালের যুবকদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। এবং সব মিলিয়ে নেপাল, বাংলাদেশ, ভারত সব জায়গাতে এই পর্যন্ত প্রায় 5,000 যুবকদের ভীষণ বোর্ড এরকম তৈরি করা হয়েছে। এবং প্রত্যেকের ভীষণ গুলো আমরা অনুসরণ করার চেষ্টা করি, যেহেতু এখন ডিজিটাল সুযোগ রয়েছে, আমরা ঘরে বসেই তাদের অনুসরণ করতে পারি। আমরা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে, আমরা ফেসবুক, তারপরে হচ্ছে লিঙ্কডইন এবং হোয়াটসঅ্যাপ, এসবের মাধ্যমে কিন্তু তাদের সাথে যোগাযোগ রাখি। এবং আমরা তাদের ভীষণ বোর্ডটার প্রতি বছর কি কি পরিবর্তন ঘটে সেটা আমরা দেখার চেষ্টা করি। এবং আমরা সবসময় একটা জিনিস নিশ্চিত করতে চাই, যে কোনো যুবতীর ভীষণ আসলে অর্জন করা সম্ভব হবে না যদি তার ভীষণটা শেয়ার্ড ভীষণ না হয়। অর্থাৎ তার পরিবারের যারা সদস্য আছেন, তারা যদি তার ভীষণকে ব্যাখ্যা করতে না পারেন। তো সেই কারণেই আমরা দেখেছি যে নাসিমা যদি এই ঘরে অবস্থান নাও করে, নাসিমার বাবা তার নাসিমার ভীষণ বোর্ড সম্পর্কে ভালো একটা বর্ণনা দিতে পারেন। অর্থাৎ তার বাবার কাছে স্পষ্ট যে তার মেয়ের ভীষণটি কি। সো এইরকম একটা উদ্দেশ্য থেকে আমরা ভীষণ বোর্ড তৈরি করার বা ভীষণ অনুশীলনের বিষয়টি আমাদের মাঝে অন্তর্ভুক্ত করি আমাদের কাজের মাঝে।
এবং ইসেবি আসলে যত উদ্যোগী নেই উদ্যোক্তা উন্নয়নের জন্য, প্রত্যেকটা উদ্যোগের পেছনে গবেষণা কাজ করে। আমরা দেশি বিদেশি, আপনি জানেন যে আপনার বিশ্ববিদ্যালয়ও বা কাসেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনিও আমাদের সাথে বিভিন্ন গবেষণায় যুক্ত হন। ঠিক একইভাবে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স বা ইউনিভার্সিটি অফ এডিনবরা এই ধরনের বিভিন্ন স্কলাররা আমাদের কাজের উপর গবেষণা করেন আমাদের সাথে। সেই গবেষণা থেকে আমরা যে ফলাফল পাই, সেই ফলাফলের ভিত্তিতেই আমরা আমাদের কার্যক্রম এবং প্রশিক্ষণ অন্যান্য জিনিসগুলো ঢেলে সাজানোর চেষ্টা করি। তো সেই সুবাদেই নাসিমার পরিবারে এই ভীষণ বোর্ডটি ঝুলছে এবং আমার খুবই ভালো লাগছে যে 2017 সালে যখন নাসিমার ঘরে গিয়েছিলাম তখন ঘরটি যতটা সাধারণ একটা কুড়ে ঘর ছিল, তারপর এই ভীষণ বোর্ড যে দেয়ালে টানানো ছিল সেই দেয়ালটা কেমন ছিল, আর আজকে আমরা তার পেছনের দেয়ালটা কেমন দেখতে পাচ্ছি। এবং আশা করি হয়তো আগামী বছরে এই দেয়ালটা আরো উন্নত হবে। এটাতে হয়তো সিমেন্ট লাগবে, রং লাগবে, সবকিছু লাগবে। এবং আমার সবচাইতে একটা জিনিস ভালো লাগে, সেটা হলো যে এ পর্যন্ত যতটি পরিবারের সাথে হিসেবে কাজ করেছে, প্রত্যেকটা পরিবারে একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে যে তারা কখনো কারো কাছে ভিক্ষার হাত বাড়ায় না, তারা কারো কাছ থেকে কোনো ভিক্ষা চায় না। তারা যত কষ্টেই থাকুক, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে নিজের ভাগ্যের চাকা তারা ঘুরায় এবং তারা পরিবর্তন করতে শিখে এবং নিজের মানে যে স্বপ্ন, সেই স্বপ্নটা তারা পূরণ হিসেবে শুধুমাত্র তাদেরকে মোটিভেশন দেয়, যতটুকু সম্ভব ততটুকু সহায়তা করে, কিন্তু হিসেবে কিন্তু কাউকে ঠিক অনুদান দিয়ে তাড়াতাড়ি তার সমস্যা থেকে কেটে উঠতে সাহায্য করে এই নীতিতে বিশ্বাসী নয় হিসেবে। তো সেই দিকটাই আমার ভালো লাগে। আজকের যে ঘরটিতে নাসিমা বসে আছে, আমি আমার দল সহ তাদের বাড়িতে গিয়ে দেখেছি যে নাসিমার বাবা, নাসিমার মা, নাসিমার দুই কন্যা সন্তান, এক পুত্র সন্তান, তারা সবাই মিলে ইট ভাঙছে এবং তারা সবাই মিলে তিল তিল করে এই ইটের টুকরোগুলো জুগিয়ে 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 তারা নিজেরা কাজ করে এই ঘরটি গড়ে তুলেছে। তারা কিন্তু কোনো রাজমিস্ত্রি হায়ার করার মতো তাদের সেই সামর্থ্য নেই, কিন্তু আমরা শুধু উৎসাহই দিয়েছি, প্রেরণা জুগিয়েছি এবং তাদেরকে বুঝতে শিখিয়েছি যে পরিশ্রমের ফলাফল আসবেই এবং পরিশ্রমই একমাত্র পারে যে ভাগ্যের চাকা ঘোরাতে এবং স্বপ্ন পূরণ করতে, এবং আমরা এভাবেই এগিয়ে যেতে চাই। বাহ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে চমৎকার কথা বলার জন্যে। অবশ্যই সেটাই আসলে খুব জরুরি যে অনুপ্রেরণা দেয়া এবং কারো কাছে হাত না পাতা, নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরানো। খুব চমৎকার কথা বলেছেন আপনি, মোশাররফ হোসেন। তো আমরা শুনলাম নাসিমা আক্তারের কথা, তার বাবার কথা। আজকে বিশ্ব বাবা দিবসে চমৎকার একটি দিনে বাবা বসে আছেন এবং আশা করব যে আরো সামনে আপনারা এগিয়ে যাবেন এবং বাবার স্বপ্ন পূরণ হবে। প্রতিটা বাংলাদেশের প্রতিটা বাবাই যেন মেয়েদেরকে এভাবে হাত ধরে এগিয়ে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, যে কথা বলছিলেন আপনি, আমার এই যে আপনার যে ভীষণ বোর্ড এবং পরিবারের প্রত্যেকটা সদস্যের যুক্ত হওয়া, এটা আসলে খুব জরুরি যেটুকু বুঝলাম। কেননা যদি পরিবারের সবাই নাসিমা আক্তার বা একজন মেয়ের বা একজন ছেলের যদি ভীষণটা না জানে বা লক্ষ্যটা না জানে, তাহলে উম, সবাই আসলে তখন সাহায্য করবে যে ও তো এটা করতে চাচ্ছে, তাহলে ওকে আমরা সাহায্য করি বা এগিয়ে নিয়ে যাই। তখন সবাই আসলে সে একসাথে একজোট হয়ে কাজ করতে পারবে। এই ক্ষেত্রে যদি উদাহরণ দেই, চায়না বা জাপানের দিকে আমরা যদি তাকাই, আমরা যদি ওদের দেখি যে পরিবারগুলো একেবারে ছোট 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 পরিবার, ওখানে দেখা যায় যে বাবা মা ছেলে মেয়ে সবাই মিলে একটা বাজারে তারা সবাই মিলে কিন্তু কোনো না কোনো কিছু করছে। যে দেখা যাচ্ছে যে নুডলস বিক্রি করছে কেউ, সবজি বিক্রি করছে, নুডলস তৈরি করছে। তো সবাই, একটা পরিবারের সবাই কাজ করছে। একটা পরিবারে যদি সবাই কাজ না করে বা না এগিয়ে দেয়, আসলে আহ, এগিয়ে যাওয়া যায় না। তো চমৎকার ইসিবির একটি চমৎকার উদ্যোগ বলবো। আর যেটা হচ্ছে যে আর একটা ব্যাপার হচ্ছে যে ফলাফলটা আসলে কি। যেমন একটা প্রশ্ন যে আচ্ছা 2017 সালে এটা দেখে এসেছি, 17 সাল থেকে 24 সাল পর্যন্ত ফলাফলটা আসলে কি। ফলাফল একটা ফলাফল কিন্তু এগিয়ে গিয়েছে, একটা কিছু দৃশ্যমান হয়েছে, এটা হচ্ছে চমৎকার একটি বিষয় যে দেখা যাচ্ছে না
আমরা কিছু পেয়েছি, আমরা অর্জন করতে পেরেছি, আমাদের কিছু আছে। এবং যদি না হয় সেই ক্ষেত্রে সেটাকে আরো আসলে এগিয়ে দেয়া। এবং চমৎকার একটি বিষয় যে বাংলাদেশের পাশাপাশি ভারত এবং নেপালের যুবকরা এখান থেকে সেবা পেয়েছে, চমৎকার একটি বিষয়। এই এই যে ভীষণ বোর্ড এবং এই যে প্রোগ্রামটি, এটা ছড়িয়ে পড়বে দেশে দেশে, এটাই আমরা কামনা করতে পারি। আর অবশ্যই ভীষণ বোর্ডের বা এই ভীষণের খুব প্রয়োজন। এ কারণে একটা কথা বলছিলাম যে হ্যাঁ, আমরা একটা রচনা পড়তাম আমাদের স্কুল জীবনে যে মাস্তুল ছাড়া জাহাজ পথ হারায়। তো আমাদের আসলে মাস্তুলের প্রয়োজন হয়। তো এটা চমৎকার একটি বিষয় যে আমাদের কিছু একটা আছে, একটা ভীষণ বোর্ড আছে, আমরা সামনে এগিয়ে যেতে পারি। হ্যাঁ, আজকে আমার অনুষ্ঠানটা সঞ্চালনা করতে গিয়ে আমার অনেক ভালো লাগছে, যে যাতে অনেক মানুষের পরিবর্তন হয়, জীবন পরিবর্তন হতে পারে। তো এই তো, এখানেই সকলকে শুভেচ্ছা জানিয়ে, বাবা দিবসের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।